গুড ইভিনিং ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি ইউটিউব চ্যানেল। আজ আমরা পরিবেশ এবং তার সম্পদ এবং তাদের সংরক্ষণ এই চ্যাপ্টারের ওপর আমরা দেখে নেব আমাদের 5th মক টেস্টের কিছু প্রশ্ন। আজকের প্রথম প্রশ্ন, নাইট্রোজেন প্লাস অক্সিজেন সেটা নাইট্রাস অক্সাইড এবং সেখান থেকে নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি হয় এবং সেই নাইট্রোজেন ডাইঅক্সাইড HNO2 প্লাস বা HNO3-তে কনভার্ট করে যায়। এই যে প্রসেস, এইভাবে নাইট্রোজেনকে কোথায় আবদ্ধকরণ করা হয়, এই আবদ্ধকরণের পদ্ধতিকে কী বলা হয়? শিল্পজাত আবদ্ধকরণ, প্রাকৃতিক আবদ্ধকরণ, মিথজীবী আবদ্ধকরণ এবং স্বাধীনজীবী আবদ্ধকরণ। তো সঠিক উত্তর হয়ে যাবে প্রাকৃতিক আবদ্ধকরণ। প্রাকৃতিক আবদ্ধকরণ বলতে প্রকৃতিতে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে বা বজ্রপাতের ফলে বিভিন্ন কারণে নাইট্রোজেনের যে সংবন্ধন হয় সেটা এইরকমভাবে দেখা যায়। পরবর্তী প্রশ্ন, নাইট্রোজেন আবদ্ধকারী একটি স্বাধীনজীবী অণুজীব কোনটি? ইস্ট, অ্যাগারিকাস, অ্যানাবিনা এবং রাইজোপাস। এখানে যখন বলেছে স্বাধীনজীবী অণুজীব, তার স্বাধীনজীবী হবে অ্যানাবিনা। এছাড়া রাইজোবিয়াম কিন্তু স্বাধীনজীবী নয়, রাইজোবিয়াম মিথজীবী। রাইজোবিয়ামও নাইট্রোজেনকে আবদ্ধকরণ করতে পারে, কিন্তু এটা একটা মৃতজীবী। মিথজীবী। আর ইস্ট আর অ্যাগারিকাস এরা পারে না করতে। তো যাই হোক, তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের এখানে অ্যানাবিনা। দেখে নেব আমাদের পরের প্রশ্ন, জীবদেহে নাইট্রোজেনযুক্ত রেশন পদার্থগুলি অ্যামোনিয়ায় রূপান্তরিত হয়, এই ঘটনাকে আমরা কি বলবো? অ্যামোনিয়ায় রূপান্তরিত হওয়ার ঘটনাকে আমরা অ্যামোনিফিকেশন বলবো। তো অপশন সি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অ্যামোনিফিকেশন। পরবর্তী প্রশ্ন, ব্যাকটেরিয়াকে অক্সিজেন সরবরাহকারী রঞ্জক প্রোটিন কোনটি? ব্যাকটেরিয়াকে অক্সিজেন সরবরাহকারী রঞ্জক প্রোটিন কোনটি? এর সঠিক উত্তর হয়ে যাবে লেগ হিমোগ্লোবিন। অ্যাকচুয়ালি তাহলে এখানে অক্সিজেন নয়, এটা নাইট্রোজেন হয়ে যাবে। লেগ হিমোগ্লোবিন এটা নাইট্রোজেন ডাইঅক্সাইড, বা আমরা শুধু নাইট্রোজেন বলতে পারি। ব্যাকটেরিয়াকে নাইট্রোজেন সরবরাহকারী রঞ্জক প্রোটিন কোনটি? এর সঠিক উত্তর হয়ে যাবে লেগ হিমোগ্লোবিন। পরবর্তী প্রশ্ন, নিম্নের কোনটি অ্যামোনিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ? ব্যাসিলাস মাইকয়েডিস, নাইট্রোসোমোনাস, ইউডোমোনাস এবং রাইজোবিয়াম। এর সঠিক উত্তর হয়ে যাবে ব্যাসিলাস মাইকয়েডিস অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া। পরবর্তী প্রশ্ন, নাইট্রোজেন সংবন্ধনের মাত্রা 80 TG। এখানে TG এর ফুল ফর্ম কি? TG এর ফুল ফর্ম হলো অপশন বি, টেরাগ্রাম। এই TG টেরাগ্রাম বোঝাতে ব্যবহার করা হয়। বাতাসে ভাসমান যেসব কণার আকার 1 মাইক্রোমিটারের কম তাদেরকে কি বলা হয়? এরোসল, সাসপেন্ডেড পার্টিকুলেটেড ম্যাটার, ধোঁয়াশা, কোনোটি নয়। এর সঠিক উত্তর হয়ে যাবে এরোসল। ইউট্রিফিকেশনের মুখ্য কারণ কোনটি? ইউট্রিফিকেশনের মুখ্য কারণ হচ্ছে জলে পুষ্টিদ্রব্যের প্রাচুর্য। তো জলে পুষ্টিদ্রব্যের প্রাচুর্য, এর ফলে কিন্তু ইউট্রিফিকেশন হয়। জলজ উদ্ভিদের বৃদ্ধি বা আণুবীক্ষণিক জীবের বৃদ্ধি বা উষ্ণতার তারতম্য, এখানে উষ্ণতার হবে, যে উষ্ণতার তারতম্য, এগুলো ইউট্রিফিকেশনের মুখ্য কারণ নয়। ইউট্রিফিকেশনের মুখ্য কারণ হচ্ছে জলে কোনো কারণে যদি পুষ্টিদ্রব্যের প্রাচুর্য হয়, পুষ্টিদ্রব্য বলতে অবশ্যই এই পুষ্টিদ্রব্য উদ্ভিদদের বা অণুজীবদের বৃদ্ধির জন্য সাহায্য করবে এমন পুষ্টিদ্রব্য বোঝাচ্ছে। পরবর্তী প্রশ্ন, বায়ুদূষণ প্রতিকার নিয়ন্ত্রণ করার জন্য বা আইন, বায়ুদূষণ প্রতিকার ও নিয়ন্ত্রণ আইন, সেটি কোন বছরে কার্যকারী হয়? সেটি 1981 সালে কার্যকারী হয়। পরবর্তী প্রশ্ন, 130 নম্বর প্রশ্ন, ব্লু বেবি সিনড্রোমের কারণ কোনটি? ব্লু বেবি সিনড্রোমের কারণ কিন্তু নাইট্রেটের বৃদ্ধি। আমরা যেখানে নাইট্রোজেন চক্র পড়েছি, সেখানে নাইট্রোজেন চক্রের কিছু ক্ষতিকারক প্রভাব বা নাইট্রোজেনের কিছু ক্ষতিকারক প্রভাবের মধ্যে দেখেছি যে যদি আমাদের পানীয় জলের মধ্যে নাইট্রোজেন বা নাইট্রেটের বৃদ্ধি ঘটে বা নাইট্রোজেন জাতীয় কোনো যৌগ অতিরিক্ত পরিমাণে আমাদের দেহে চলে আসে, তাহলে আমাদের ব্লু বেবি সিনড্রোম হয়। এই ব্লু বেবি সিনড্রোমের কারণ হচ্ছে পানীয় জলে নাইট্রেটের বৃদ্ধি। পরবর্তী প্রশ্ন, অম্লবৃষ্টির প্রধান কারণ কোনটি? 131 নম্বর প্রশ্ন, অম্লবৃষ্টির প্রধান কারণ কোনটি? এর সঠিক উত্তর হয়ে যাবে SO3। এই SO2, এই SO2-র সাথে যদি বাতাসের বৃষ্টির জল মিশে যায়, তাহলে এখানে তোকে তৈরি করবে H2SO4। অবশ্যই এখানে ব্যালেন্স করা নেই, এটাকে ব্যালেন্স করতে হবে, তাহলে আমরা এর সঠিক যে পরিমাণ সেটা পেয়ে যাব। যাই হোক, তো এরকম কিছু একটা এখানে তৈরি হয়। এর সঠিক উত্তর হয়ে যাবে আমাদের SO2 কিন্তু অম্লবৃষ্টির একটি প্রধান কারণ। পরবর্তী প্রশ্ন, অ্যাসিড বৃষ্টি প্রধানত নিম্নের কিসের মিশ্রণ? অর্থাৎ কোন কোন জিনিস মিশে অ্যাসিড বৃষ্টি হতে পারে? 132 নম্বর প্রশ্ন, যার সঠিক উত্তর হচ্ছে SO2 এবং NO2।
SO2 এবং NO2 এই দুজনেই কিন্তু অ্যাসিড বৃষ্টি করতে পারে। এখানে অম্ল বৃষ্টির প্রধান কারণে SO2-র সাথে সাথে কিন্তু NO2ও হবে, কিন্তু প্রধানত NO2-র পরিমাণ কম থাকে এবং SO2-র পরিমাণ বেশি থাকে, সেই জন্য আমরা সঠিক উত্তর হিসাবে SO2-কেই বেছেছি। কিন্তু এখানে দুটোই SO2 এবং NO2 এই দুজনেই কিন্তু অ্যাসিড বৃষ্টি করতে পারে। পরবর্তী প্রশ্ন, খাদ্য সংরক্ষণে রেফ্রিজারেটর সাহায্য করে। রেফ্রিজারেটর কীভাবে খাদ্যকে সংরক্ষণ করতে পারে? ব্যাকটেরিয়া জীবাণুকে মেরে ফেলে, জৈব রাসায়নিক বিক্রিয়াগুলির হার হ্রাস করে, খাদ্যের উপর বরফের আস্তরণ তৈরি করে, আর উৎসেচক বিক্রিয়া বন্ধ করে। এখানে সঠিক উত্তর হচ্ছে, যেহেতু আমরা রেফ্রিজারেটরে খুব কম তাপমাত্রা থাকে, সেই কম তাপমাত্রায় খাবারের মধ্যে যে রাসায়নিক বিক্রিয়াগুলো করে ব্যাকটেরিয়াগুলো, যাতে খাবারটা নষ্ট হয়ে যেতে পারে, সেই রাসায়নিক বিক্রিয়াগুলোর হারকে হ্রাস করে দেয় রেফ্রিজারেটরের লো টেম্পারেচার। তো অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, নাইট্রোজেন সংবন্ধন মানে কি? নাইট্রোজেন সংবন্ধন মানে হচ্ছে অপশন বি, বায়ুমণ্ডলের নাইট্রোজেনকে উপযোগী বস্তুতে পরিবর্তন করা। নাইট্রোজেনের তরলায়ন হবে না, বাতাস থেকে নাইট্রোজেন প্রস্তুত হবে না, নাইট্রোজেন থেকে নাইট্রিক অ্যাসিডে পরিবর্তন, এটাও হবে না। বায়ুমণ্ডলের নাইট্রোজেনকে উপযোগী বস্তুতে পরিবর্তন করে, এটাই হচ্ছে নাইট্রোজেন সংবন্ধনের মানে। উদ্ভিদ বাতাস থেকে নাইট্রোজেন গ্রহণ করতে তো সরাসরি পারে না, তারা মাটিতে মিশে থাকা নাইট্রোজেন গ্রহণ করে। তো যারা মাটিতে মিশে থাকা নাইট্রোজেনকে গ্রহণ করতে পারে না সরাসরি, বা যেসব মাটিতে নাইট্রোজেনের পরিমাণ হয়তো কম থাকে, সেক্ষেত্রে আমরা তাদের মূলে অর্বুদ দেখতে পাই। সেই অর্বুদের মধ্যে থাকা রাইজোবিয়াম কিন্তু নাইট্রোজেন সংবন্ধন করে, অর্থাৎ বাতাস থেকে নাইট্রোজেন নিয়ে, বায়ুমণ্ডলের নাইট্রোজেন নিয়ে উদ্ভিদ সেই নাইট্রোজেনকে অ্যাবজর্ব করতে পারবে, এইরকম নাইট্রেট বা নাইট্রাইট যৌগে পরিণত করে। আমাদের পরের প্রশ্ন, পপুলেশনের সংখ্যার স্থায়ী হ্রাস ঘটে এই কারণে। কি কারণে? মাইগ্রেশন, ন্যাটালিটি, ইমিগ্রেশন এবং মর্টালিটি। স্থায়ী হ্রাস ঘটে অর্থাৎ এখানে যদি কমে যায় তাহলে আর বৃদ্ধি পেতে পারে না। মাইগ্রেশন অর্থাৎ কোথাও চলে যাওয়া। ন্যাটালিটি মানে জন্মহার, জন্মের জন্য কখনোই স্থায়ী হ্রাস ঘটবে না। ইমিগ্রেশন অর্থাৎ কোথাও থেকে চলে আসা বা কোথাও চলে যাওয়া। সেখানে বলেছে ইমিগ্রেশন বা মাইগ্রেশনে যেখানে জীবগুলোরা এক জায়গা থেকে আর এক জায়গায় চলে যাবে, তারা কিন্তু ফিরে আসতে পারে, সেই জন্য আমরা এখানে স্থায়ী হ্রাস ঘটে এটা বলতে পারি না। অপশান ডি আছে মর্টালিটি। মর্টালিটি মানে মৃত্যুহার, মৃত্যুতে অবশ্যই স্থায়ীভাবে হ্রাস হয়ে যাবে, কারণ মৃত্যুর পরে তারা আর ফিরে আসবে না। তো সঠিক উত্তর আমাদের হয়ে যাবে মর্টালিটি, যেহেতু এখানে স্থায়ী হ্রাস ঘটে বলা হয়েছে। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোনটি ফুসফুসের শ্বেত ক্যান্সার রোগের জন্য দায়ী? অ্যাসবেস্টাস, লেড, মার্কারি এবং ওপরের কোনোটি নয়, সঠিক উত্তর হয়ে যাবে অ্যাসবেস্টাস। পরবর্তী প্রশ্ন, লেড জৈব সংশ্লেষে বাধা দেয়। কিসের জৈব সংশ্লেষে বাধা দেয়? পেশি প্রোটিন, মায়োগ্লোবিন, হিমোগ্লোবিন এবং ওসেইন। এর সঠিক উত্তর হয়ে যাবে হিমোগ্লোবিন। লেড হিমোগ্লোবিন উৎপাদনে বাধা দেয়। এখানে পিটা এক্সট্রা কোনো কারণে হয়তো চলে এসেছে, যাই হোক অপশন হয়ে যাবে আমাদের হিমোগ্লোবিন। তারপরের প্রশ্ন, ওজোন স্তরের হ্রাস বৃদ্ধি করে, অর্থাৎ ওজোন স্তর কেন হ্রাস হয়, মানে হ্রাস হলে কি হয়? রক্ত ক্যান্সার, ফুসফুসের ক্যান্সার, ত্বকের ক্যান্সার এবং ব্রেন ক্যান্সার। আমরা জানি ওজোন স্তর অর্থাৎ O2 যে স্তর হয়, সেই স্তর ইউভি রে অর্থাৎ আলট্রাভায়োলেট রে যেটা হয় ইউভি রে, সেই ইউভি রেকে প্রোটেক্ট করে, মানে প্রিভেন্ট করে। তো ইউভি রে যদি প্রিভেন্ট না হয়, যদি ইউভি রে আমাদের গায়ে এসে পড়ে, তাহলে আমাদের অবশ্যই ত্বকের ক্যান্সার হবে। তো ওজোন স্তরের হ্রাস যদি হয় তাহলে আমাদের ত্বকের ক্যান্সারের সম্ভাবনা বৃদ্ধি পাবে। পরবর্তী প্রশ্ন, সমুদ্র জলে তাপমাত্রা বৃদ্ধির ফলে কোরালের বর্ণ সাদা হয়ে যায়, এই ঘটনাকে কি বলা হয়? জুজ্যান্থেলি, স্টোনিং, হোয়াইট স্টোনিং এবং কোরাল ব্লিচিং। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, কোরাল ব্লিচিং। এন্ডেমিক উদ্ভিদ যারা কোথায় জন্মায়? এন্ডেমিক উদ্ভিদ লেকের মিষ্টি জলে জন্মায় না, মিষ্টি জলের উদ্ভিদদেরকে আমরা হাইড্রোফিলিক উদ্ভিদ বলবো, এন্ডেমিক উদ্ভিদ বলবো না। ছায়াঘন অঞ্চলে, অন্যান্য উদ্ভিদের ওপর এবং সীমিত ভৌগোলিক অঞ্চলে। আমরা জানি এন্ডেমিক প্রজাতি, সেখানে এন্ডেমিক প্রাণী বা এন্ডেমিক উদ্ভিদ বলতে বোঝায় তারা একটা নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলের মধ্যেই সীমাবদ্ধ। তো এখানে সীমিত ভৌগোলিক অঞ্চলে, এটাই হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, শস্যযুক্ত উদ্ভিদে যদি ডিডিটি স্প্রে করা হয় তাহলে কি দূষণ হয়? অপশান এ বলেছে কেবলমাত্র বাতাস, অপশান বি কেবল বাতাস এবং মাটি, অপশান সি বাতাস, মাটি এবং জল, এবং অপশান ডি কেবল বাতাস। এর সঠিক উত্তর হয়ে যাবে বাতাস, মাটি এবং জল। এই যে ডিডিটি স্প্রে করা হয়, স্প্রের ফলে সেটা বাতাসে মিশে যেতে পারে, কিছু ডিডিটি মাটিতে এসে পড়তে পারে, তাহলে মাটি দূষণ হবে, এবং অবশ্যই সেটা বৃষ্টি জলে ধুয়ে বা অন্যান্য কোনো কারণে নিকটবর্তী জলাশয়ে যদি যায়, হয় শস্য থেকে নাইলে মাটির থেকে ধুয়ে নিকটবর্তী জলাশয়ে চলে আসতে পারে। তো বাতাস, মাটি বা জল সবই কিন্তু ডিডিটির জন্য দূষিত হবে। পরবর্তী প্রশ্ন,
নির্দিষ্ট জীবের সমগ্র ভর অথবা একটি নির্দিষ্ট ক্ষেত্রে জীবের ভরকে কি বলা হয়? অবশ্যই একটি নির্দিষ্ট জীবের সমগ্র ভরকে বা একটি নির্দিষ্ট ক্ষেত্রে জীবের ভরকে আমরা জীব ভর বলি। এখানে বায়োম, বায়োমাস, বায়োমার্কার এবং বায়োসেন্সর, এর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে বায়োমাস। বায়োমাস অর্থাৎ জীবভর। বায়োম হচ্ছে একটা বিস্তীর্ণ জলবায়ু অঞ্চলের যে উদ্ভিদ প্রজাতি বা প্রাণী প্রজাতি, তাদের একসাথে আমরা বায়োম বলি। আমরা তুন্দ্রা বায়োম, তৈগা বায়োম, এই সমস্ত বায়োমের কথা পড়েছি। এখানে বায়োম বলতে একটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে সেখানকার যে আবহাওয়া, জলবায়ু, উদ্ভিদ, প্রাণী সবাইকে একসাথে বোঝায়। বায়োমার্কার, বায়োমার্কার হচ্ছে যখন আমরা কোনো বায়োটিক জিনিসকে মার্কার হিসেবে ইউজ করি। এটা সাধারণত আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে করি। জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে আমরা বায়োমার্কার ইউজ করি কোনো জিনকে শনাক্তকরণ করতে। এবং অপশান ডি বলেছে বায়োসেন্সার। বায়োসেন্সার হচ্ছে যদি আমরা কোনো বায়োলজিক্যাল কোনো জিনিসকে সেন্সর হিসেবে ইউজ করি। অর্থাৎ যেমন আমরা দেখতে পাই যে লাইকেন, যদি সালফারের দূষণ হয়, বায়ু দূষণ হয়, তাহলে আমাদের যে লাইকেন সেটি কালো কালো হয়ে যায়। এখানে কিন্তু এটা বায়োসেন্সার হিসেবে কাজ করা হয়। আন্টার্কটিকায় ওজোন হ্রাসের কারণ, এর উৎপাদন। আন্টার্কটিকায় কোন গ্যাস উৎপাদনের জন্য বা কি উৎপাদনের জন্য ওজোন যে স্তর, সেই ওজোন স্তরের হ্রাস ঘটছে? বলেছে নাইট্রোজেন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, ফ্রিয়ন এবং ক্লোরিন নাইট্রেট। এর সঠিক উত্তর হয়ে যাচ্ছে ফ্রিয়ন। ফ্রিয়ন কিন্তু আমাদের ওজোন যে স্তর সেটাকে হ্রাস করতে পারে। পরবর্তী প্রশ্ন দেখে নেব, নিম্নলিখিত কোনটি এন্ডেমিক উদ্ভিদ? নিম্নলিখিত কোনটি এন্ডেমিক উদ্ভিদ? কোয়েরকাস ইনকানা, এলুসাইন কোরাকানা, ফোনেইক্স, পালুটোসা এবং ফাইদা ক্যালিসিনা। এর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে এলুসাইন কোরাকানা। এলুসাইন কোরাকানা কিন্তু একটি এন্ডেমিক প্রজাতির উদ্ভিদ। কৃষিক্ষেত্রে ব্যবহৃত অজৈব সার কোনটি? এনপিকে, গোবর, কেঁচো সার, অ্যালগাল ব্লুম। খুবই সহজ প্রশ্ন, এনপিকে। অজৈব সার অর্থাৎ এটি রাসায়নিক সার যেখানে নাইট্রোজেন, ফসফেট এবং পটাশিয়াম এই সব কিছু ইউজ করা হয়। তো এখানে এটাকে আমরা, এটি অজৈব সার। বাকি সবই গোবর সার, কেঁচো সার বা অ্যালগাল ব্লুম সবই কিন্তু জৈব সার। কেঁচো সারকে আমরা আবার ভার্মি কম্পোস্টও বলি। পরবর্তী প্রশ্ন, ভারতের সিডিউলার বন্যপ্রাণী সংরক্ষণ মতে রাইনোসারাস ইন্ডিকা অর্থাৎ আমাদের গন্ডার, সেটি নিম্নলিখিত কোন শিডিউলের অন্তর্গত? নিম্নলিখিত কোন শিডিউলের অন্তর্গত? সঠিক উত্তর হয়ে যাবে শিডিউল 2। শিডিউল 2 এর অন্তর্গত। এখানে শিডিউল 3টা আছে, শিডিউল 1, 2, 3। এর সঠিক উত্তর হচ্ছে শিডিউল 2 এর অন্তর্গত। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত 4টি বস্তুর মধ্যে কোনটি গ্রিনহাউসের প্রভাবের জন্য বেশি দায়ী? এখানে 4টা অপশন দেওয়া হয়েছে, কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন ফ্লোরাইড, কার্বন মনোক্সাইড এবং সালফার ডাইঅক্সাইড। তো সবচেয়ে বেশি যেটা আমাদের পরিবেশে তৈরি হয় সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। এই কার্বন ডাইঅক্সাইড কিন্তু গ্রিনহাউস গ্যাসের জন্য সবচেয়ে বেশি দায়ী। পরবর্তী প্রশ্ন, অর্বুদে বসবাসকারী ব্যাকটেরিয়া নিম্নের কোন উৎসেচকটি ব্যবহার করে সরাসরি নাইট্রোজেন শোষণ করে? তো আমরা প্রত্যেকেই জানি যে যে ব্যাকটেরিয়া থাকে সেই ব্যাকটেরিয়াকে আমরা রাইবোজ ব্যাকটেরিয়া বলি বা রাইবোজিয়াম ব্যাকটেরিয়া বলি। তো রাইবোজিয়াম ব্যাকটেরিয়ার মধ্যে নিশ্চয়ই হাইড্রোজিনেজ, নাইট্রোজিনেজ বা লাইসোজাইম থাকবে না। যেখানে উৎসেচকের কথা বলা হয়েছে তাহলে উৎসেচক তো আমাদের অবশ্যই তার লাস্টে AAC এরকম কিছু একটা সাফিক্স থাকবে। তো সঠিক উত্তর হয়ে যাবে রাইবোজিনেজ, কারণ হাইড্রোজিনেজ তো জলকে এবং নাইট্রোজিনেজ তো নাইট্রোজেনকে সংবন্ধন করবে বা কিছু এরকম কাজ করবে। তো এখানে হাইড্রোজিনেজ বা নাইট্রোজিনেজ হবে না, হবে রাইবোজিনেজ। আর লাইসোজাইম তো উৎসেচকই নয়। তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, অপশন বি রাইবোজিনেজ। এখানে বি আর সিটা উল্টে গেছে, যাই হোক সঠিক উত্তর হয়ে যাবে রাইবোজিনেজ। তো এই ছিল আজকে আমাদের মক টেস্ট সিরিজ। আজকে আমাদের মক টেস্ট সিরিজের পরিবেশ এবং তার সম্পদ এবং তাদের সংরক্ষণ এই চ্যাপ্টারটি শেষ। দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে একটি নতুন চ্যাপ্টার নিয়ে।